বাংলাদেশকে নিয়ে আমরা প্রায় হতাশ হয়ে যাই, ভাবি এই দেশের ছেলেপেলেরা দেশকে নিয়ে চিন্তা করে না, দেশকে ভালোবাসে না। অনেকে বলছে হে আবু সাইদ আমাদের ক্ষমা করো। আমরা যদি বর্তমান রাজনীতির কথা চিন্তা করি তাহলে 24-71 থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ইম্প্যাক্ট ফেলবে। আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লব, এটাকে আমরা জুলাই বলি। তো জুলাই কি ব্যর্থ হয়েছে কিনা, আবু সাইদের রক্ত, শহীদ মুগ্ধের জীবনদান কি বৃথা গেল কিনা, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। জুলাই হয়ে গেছে জুলাই, আবার অনেকে বলছে হে আবু সাইদ আমাদের ক্ষমা করো। আমরা যেমন সংস্কার চেয়েছিলাম সেটা হচ্ছে না, ভালো রাজনীতিও হয়তো দেশে ফিরছে না, খুন, চাঁদাবাজি বা অন্যান্য অপরাধও তুলনামূলক বেড়েছে। তো এই জিনিসগুলো কি জুলাই আন্দোলনকে, জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দেয় কিনা, সেটাই আজকে আমরা বোঝার চেষ্টা করব। আজকের আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব জুলাই কি বা জুলাই আন্দোলন আসলে কি, জুলাই আন্দোলন ব্যর্থ হয়েছে কিনা, জুলাই আন্দোলনের প্রভাব ভবিষ্যৎ রাজনীতিতে, আর জুলাইয়ের লিগাসি বা জুলাইয়ের শিক্ষা, জুলাই আমাদের জন্য কি শিক্ষা রেখে গেল। শুরুতেই আমরা আসি জুলাই কি। জুলাই আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে। এই পুরো ব্যাপারটাই আমি দেখি একটা অধিকার আন্দোলন হিসেবে। ছাত্ররা দেখলো যে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে, তাই তারা কোটা ব্যবস্থার একটা রিফর্ম চাইলো। সেইখানে গিয়ে তারা গালি শুনলো, রাজাকার বলা হলো তাদের, এরপরে তাদের মারা হলো। যেদিন ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করা হলো, পরদিন আবু সাইদ কি চিন্তা করেছে? হয়তো চিন্তা করেছে যে আমাদের এরকম একটা শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের মারলো কেন। ও নিজেও সমন্বয়ক ছিল বেগম রোকেয়া ইউনিভার্সিটির, এবং ওকে যখন গুলি করে মারা হয় তার আগে পুলিশ ওকে পিটিয়ে মাথা ফাটায় দেয়। ওর মাথায় তখন কি চিন্তা কাজ করতেছিল? ওর কাজ করতেছিল কি ব্যাপার, আমরা কি দেশের জনগণ না? আমাদের কি জনগণ হিসেবে অধিকার নাই? আমরা কি শান্তিপূর্ণ আন্দোলন করতে পারবো না? তাহলে কি গুলি করা হবে? করো গুলি। সেভাবে সে মারা গেল, শহীদ ওয়াসিম ওই দিন মারা গেল। তো পরবর্তীতে যারা মারা গেল, ফারহান ফায়াজ, শহীদ মুগ্ধ, তারা কেন আসছে আন্দোলনে? এই অপমানের বিপরীতে বা বিচারের দাবিতে কিন্তু তারা মূলত রাস্তায় নেমেছে আন্দোলনে। তো যখন ওই বিচারটা হলো না, বরং তাদেরকেও মেরে ফেলা হলো, তখন আবার আরো মানুষ নামলো, আরো ছাত্ররা নামলো। একটা পর্যায়ে দেখা গেল যে যিনি ক্ষমতাধর উনি বিচার করতে অক্ষম, তখন বলা হলো ঠিক আছে, আপনারা ক্ষমতায় থাকার দরকার নেই। তো এভাবে এক দফা আসলো। দেখেন, যেদিন নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিল, ওই দিনকে আমরা আর কিছু জানার চেষ্টা করছি। নাহিদ ইসলাম যে এক দফার ঘোষণা দিছে, ওই পোস্টের নিচে দেখবেন যে অনেকগুলা লেখা আছে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ এটসেট্রা, অনেক কথা লেখা আছে। কিন্তু ওইগুলোকে আমরা খেয়াল করেছি? আমরা কি সংস্কারের কথা ওই সময় চিন্তা করেছি? না। যারা আন্দোলনে গেছে ওই সময় তারা এসব কিছুই চিন্তা করে নাই। তারা চিন্তা করছে যে এক দফা শেখ হাসিনার পদত্যাগ হতে হবে, এবং 5 তারিখে কিন্তু শেখ হাসিনার পদত্যাগ হয়েছে। যারা জুলাই আন্দোলনে অংশ নিছে তারা খুশি মুখে ঘরে ফিরেছে। ফারহান ফায়াজের মা বা খালা একটা পোস্ট দিয়েছিল যে আই গট মাই জাস্টিস, অর্থাৎ উনি ওই সময় বোধ করেছে উনি ন্যায় বিচার পেয়েছে এবং জয়ী হয়েছে। এরকম ভাবে যেসব শহীদ পরিবার ছিল, যেসব আহত যোদ্ধা ছিল, যারা সুস্থ ছিল, সবাই 5ই আগস্ট খুশি এবং সাকসেসফুল অনুভব করেছে। তারা মনে করেছে তাদের কষ্ট, ত্যাগ সার্থক হয়েছে। এখন কোশ্চেন থাকতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে কিনা, সেনাবাহিনী ব্যর্থ হয়েছে কিনা, রাজনৈতিক দল যেমন বিএনপি জামায়াত ব্যর্থ হয়েছে কিনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি ব্যর্থ হয়েছে কিনা, বা জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়েছে কিনা, সেই কোশ্চেন থাকতে পারে। কিন্তু ওই টাইম ফ্রেমের ভিতরে যা হয়েছে সেটা 100% সফল, এবং সেই সফলতার রেজাল্ট আমরা সবাই দেখছি। এখন আমরা যদি পিছনে ফিরে যাই, 71-এ যখন মুক্তিযুদ্ধ হয়েছে, 16ই ডিসেম্বর তার রেজাল্ট হয়েছে এবং আমরা সফল হয়েছি। এখন 71-এর পর 73-এ ভোট ডাকাতি হয়েছে, 74-এ দুর্ভিক্ষে মানুষ মারা গেছে, তারপর দেশে অনেকদিন গণতন্ত্র ছিল না, আমরা প্রায় 40 বছর অর্থনৈতিক দিক দিয়ে পাকিস্তানের পিছিয়ে ছিলাম। কিন্তু তখন কি আমরা বলেছি যে 71 ব্যর্থ হয়েছে, মুক্তিযুদ্ধ ব্যর্থ হয়েছে? একইভাবে আমরা যদি চিন্তা করি 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, তারপরে কিন্তু অনেকগুলো ভোটে কারচুপি হয়েছে, স্বৈরাচারী ব্যবস্থা আবার ফিরে এসেছে। এই কারণে আমরা কি বলি যে স্বৈরাচার বিরোধী আন্দোলন ব্যর্থ হয়েছে, 90-এর আন্দোলন ব্যর্থ হয়েছে? না। তো এখন কিছু লোক একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করতেছে জুলাই ব্যর্থ হয়েছে, আবু সাইদের রক্তদান বৃথা হয়েছে। জুলাই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা শক্তিশালী বা কতটা গুরুত্বপূর্ণ,
এটা একটা ভালো কোশ্চেন। এইখানে আমি একটা বিতর্কিত উত্তর দেই, সেটা হলো জুলাই 2024-এর যে ইম্প্যাক্ট বর্তমান রাজনীতিতে, সেটা 71-এর মুক্তিযুদ্ধের চেয়ে বেশি। এখন আপনি বলতে পারেন এইটা কোন ধরনের কথা। দেখেন, 71 হিউজ একটা ব্যাপার, 71 নিয়ে কোনো কোশ্চেন নাই। আমরা স্বাধীন মানচিত্র পাইছি, স্বাধীন পতাকা পাইছি, স্বাধীন দেশ পাইছি, কিন্তু আমরা যদি বর্তমান রাজনীতির কথা চিন্তা করি তাহলে 24-71-এর থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ইম্প্যাক্ট ফেলবে। কিভাবে আমরা আসি, প্রথমত মুক্তিযোদ্ধাদের সংখ্যা জুলাইয়ে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের থেকে অনেক কম। দ্বিতীয়ত মুক্তিযোদ্ধারা প্রায় সবাই মারা গেছে, সো বর্তমান রাজনীতিতে তাদের ইম্প্যাক্ট অনেক কম। আমার হিসাবে জুলাইতে বাংলাদেশে অন্তত 20 লাখ ছাত্র জনতা নিজের জীবনকে উপেক্ষা করে, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছে। দেখেন, ওই সময় এরকম একটা পরিস্থিতি ছিল যে আন্দোলনে গেলে পুলিশের গুলিতে মারা যাওয়া লাগতে পারে, ছাত্রলীগ বা যুবলীগের নেতাকর্মীরা পিটিয়ে মেরে ফেলতে পারে, এছাড়াও এলাকার লোকাল নেতারা খবর দিয়ে দিবে যে ওই ছেলেটা ওই মেয়েটা আন্দোলনে যায়। এসব উপেক্ষা করেও কিন্তু এত এত মানুষ আন্দোলনে ছিল। এর পাশাপাশি প্রায় 2 কোটি মানুষ অ্যাক্টিভলি এই আন্দোলনটাকে দেখছে ফেসবুকে, তারা এদেরকে সাপোর্ট করছে। আর আরেকটা বিষয়, এই আন্দোলনের অধিকাংশ মানুষ কিন্তু সাধারণ মানুষ, তাদের কোনো স্বার্থ নাই, কিচ্ছু নাই, তারা আন্দোলনে আসছে জাস্ট ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। সো এই লোকগুলা কিন্তু থাকবে ভবিষ্যতে। আর এই লোকগুলোর বয়স কিন্তু 20 থেকে 25-এর মাঝামাঝি, অর্থাৎ এরা গড়ে প্রায় আরো 50 বছর আয়ু পাবে এবং তারা সারা জীবন এই কনফিডেন্স নিয়ে বেঁচে থাকবে যে আমরা মাঠে নামছি মৃত্যুর ভয় হাতে নিয়ে, এবং আমাদের ভয়ে এত বড় স্বৈরাচার পালিয়ে গেছে। তো ভবিষ্যতে যেই আসুক, যেই পরিস্থিতি দাঁড়াক, এরা কিন্তু ভয় পাবে না। সো এই লোকগুলা কিন্তু আপনার ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিকে ডিফাইন করবে, নির্ধারণ করবে, ইম্প্যাক্ট করবে। সো এই হিসাবে আমি বলি যে বাংলাদেশের 24 পরবর্তী রাজনীতিতে 71-এর থেকে 24-এর চেতনা বলি বা 24-এর সাহস বলি, সেটা বেশি ইম্প্যাক্টফুল হবে। আর ফাইনালে যদি আমরা আলাপ করি যে জুলাইয়ের লিগ্যাসি কি বা জুলাই আমাদের কি শিক্ষা দিল, তাহলে একটা কথাই বলবো যে জুলাই আমাদের শিক্ষা দিল যে এখনো বাংলাদেশে এরকম লোক আছে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দেয়, যারা মজলুমের পক্ষে কথা বলে, জালিমের বিরুদ্ধে বুক পেতে দেয়। তো এইটা একটা আশার খবর, কারণ বাংলাদেশকে নিয়ে আমরা প্রায় হতাশ হয়ে যাই, ভাবি এই দেশের ছেলেপেলেরা দেশকে নিয়ে চিন্তা করে না, দেশকে ভালোবাসে না। সো এই ভুল ধারণাটা আমাদের কেটে গেছে এবং এটাই আমাদেরকে অনুপ্রাণিত করবে, বিশেষ করে যারা দেশের জন্য কিছু করতে চায় তাদেরকে খুব বেশি অনুপ্রাণিত করবে। তো এইটা মানুষকে ইন্সপায়ার করবে নিঃস্বার্থভাবে কিছু করার জন্য, দেশের জন্য জীবন বিলিয়ে দেওয়ার জন্য, এতে কোনো সন্দেহ নাই। এই সুযোগে আমি আরেকটা কথা বলতে চাই, বিশেষ করে ওই কমিউনিটিকে যারা দেশের বাইরে যে সেটেল হতে পারেন বা দেশের পরিস্থিতি দেখে মনে করেন যে দেশের বাইরে চলে যাওয়াই উত্তম। আমি আপনাদের বলতে চাই, দেখেন, দেশের বাইরে যে আপনি সফল হবেন, অনেক টাকা কামাবেন, অনেক ভালো থাকবেন, জীবনটা নিশ্চিত থাকবে, হয়তো এত অনিশ্চিত হবে না, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু একটা জিনিস আমি আপনাদের বলতে পারি যে ওইখানে যে আপনি মারা যাবেন একজন নোবডি হিসেবে, বাট আপনার যদি বাইরে যাওয়ার, বাইরে সেটেল হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি বাংলাদেশে থাকেন, দেশের জন্য কিছু করেন, করার চেষ্টা করেন, তাহলে আপনি একজন হিরো হিসেবে মারা যাবেন।